আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মিনিমাম 300 বার ফাঁসি দিতে হবে। কতবার? 300 বার। ফাঁসি দেওয়ার আগে তার শরীরে ওই পরিমাণ বুলেট ঢুকাইতে হবে আইন শৃঙ্খলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আওয়ামী লীগের স্বৈরচার সেই মন্ত্রীগুলো ধীরে ধীরে এখন আইনের আওতায় আসা শুরু হয়েছে। অটোমেটিক্যালি কেউ ছদ্মবেশে দেশ থেকে পালাতে গিয়ে, আবার কেউ দেশের ভেতরে আত্মগোপন করে থাকলেও তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করছে সেনাবাহিনী। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হাতে নিয়েই যে নতুন অ্যাকশন শুরু করেছে, তাতে করে যে কোনো মুহূর্তেও আশা করা যায় যে শেখ হাসিনার বিচারও আমরা এই বাংলার বুকে করতে পারবো। এ সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছেন। মানে এই ধরা পড়াটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন এবং এটা একটা কনটেক্সট আছে। কেউ কেউ বলছেন যে এই ধরা পড়া যেভাবে বলা হচ্ছে এটা এক ধরনের একটা গল্প, নাটক। কারণটা তারা এইভাবে বলার চেষ্টা করছে যে তারা সম্ভবত মিলিটারির কাস্টাডিতে ছিলেন এবং এরকম আরো অনেকেই হয়তো মিলিটারির কাস্টাডিতে আছেন যারা সময় মতো আস্তে আস্তে এভাবে ধরা পড়বেন। একটা ব্যাকগ্রাউন্ডও আছে। সেনাপ্রধান গতকাল রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, ওয়াকারুজ্জামান বলেন, কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। সেনাপ্রধানের সাথে আমি দ্ব্যর্থহীন ভাষায় মতৈক্য প্রকাশ করছি। আওয়ামী লীগের মানুষজন যারা আছেন, নেতারা যারা আছেন, তারা 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের হাতে পড়লে খুব বিভৎস পরিস্থিতি হতে পারত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্বাস করি, কারণ আমি 5 তারিখে আমার প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশে যেটা দিয়েছিলাম, সেখানে আওয়ামী লীগের উপরে হামলার বিরুদ্ধে কথা বলেছিলাম, যেটা আপনারা হয়তো অনেকে খুব একটা পছন্দ করেননি। আমি আওয়ামী লীগের পতনের আগেও একই কথা বলেছিলাম। পারহ্যাপস অ্যাটলিস্ট আমি চাইবো যে আমি প্রথম ব্যক্তি হব যিনি এটা নিয়ে বিরোধিতা করবেন। সো সেনাপ্রধান যা বলেছেন সঠিক বলেছেন, সঠিক করেছেন, ওনারা এটা করেছেন বলে অলরেডি বলছেন। সো অন্যায় হলে শাস্তি হবে, বিচারের আওতায় আসবে, কিন্তু বিচার বহির্ভূত কিছু বা হামলা যেন না হয়। তো সেই কনটেক্সটেই অনেকে মনে করছেন যে আস্তে আস্তে এরকম 2জন 3জন বিভিন্ন রকম করে আস্তে আস্তে আমরা আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাবো, কারণ মামলা হবে, মামলা হওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা দেখেছি। খুব দ্রুত আরো মামলা হওয়া দরকার, এভাবেই তাদেরকে পাওয়া যাবে। তাদেরকে পাওয়ার পর যেটা হয়েছে, আমরা এটা নিয়ে আনন্দে মেতে উঠেছি। এটা আনন্দের ব্যাপার তো বটেই। যে 2জন ব্যক্তি, সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী জনাব আনিসুল হক, এই সরকারকে, মানে এই সরকার যা যা করেছে, নিশ্চিতভাবে এটার প্রধান শেখ হাসিনা, কিন্তু এর মধ্যে খুব পাওয়ার সেন্টারের গুরুত্বপূর্ণ মানুষ, খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই 2জন। সালমান এফ রহমান মোটামুটি দল বা সরকার পুরোটাই চালাতেন। এটা আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, গুরুত্বপূর্ণ পর্যায়ে, সম্পাদক পর্যায়ের বা এমপি এই ধরনের নেতাদের কাছ থেকেও শুনেছি। আমি আপনাদেরকে জানিয়েছি, টকশো সূত্রে এরকম অনেকের সাথে কথা হয় এবং অফ দ্য রেকর্ড তারা অনেক কথা বলেন, তাদের ফ্রাস্ট্রেশনও দেখিয়েছেন। আমি মনে করতে পারি একজন নেতা বলছেন, সালমান এফ রহমান দল আর সরকার চালালে তো কপালে এই থাকবে। একই সাথে আইনমন্ত্রী, আমরা খেয়াল করবো শেষ মুহূর্তে শেখ হাসিনার সবচেয়ে ক্লোজ কারা ছিলেন বোঝা যাবে। আমরা এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান, এটা বিপ্লব না, আমি আগেও বলেছি, গণ অভ্যুত্থান যখন শুরু হলো মিড জুলাইতে, তখন এই আইনমন্ত্রী এবং সাথে তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত, এরাই আমাদের কেন্দ্রে ছিলেন। আমরা খেয়াল করেছি তারাই মূলত সবকিছু করছিলেন। এবং এই আইনমন্ত্রীর শুধুমাত্র সরকারের সাথে থাকে না, আমাদের বিচার বিভাগটাকে ধ্বংস করে ফেলার সাথে ইনি সরাসরি জড়িত। অনেক কিছু, এই নিয়োগ বদলি বাণিজ্য তো আছেই, সরকারের মতো করে বিচার বিভাগকে পুরো কবজা করে, এটা স্বাধীন সত্তাটাকে নষ্ট করে পুরোপুরি সরকারের একটা অঙ্গে পরিণত করার জন্য এই ভদ্রলোক সিরিয়াসলি দায়ী থাকবেন। আমরা একটা জিনিস একটু যোগ করতে চাই,
একটা নতুন পোর্টাল, তারা গুরুত্বপূর্ণ নিউজ দেন। দ্য মিরর এশিয়া তারা একটা নিউজ করেছে, আইন মন্ত্রণালয় আনিসুলের বান্ধবীর সাম্রাজ্য, 1000 কোটি টাকা পাচার। মজার ব্যাপার, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটা টিভি চ্যানেলে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত আইনজীবী, জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মামলা করেন, তিনি অন রেকর্ড বলেছিলেন যে আনিসুল হকের এক বান্ধবী এই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে। আমি এখানে দেখলাম এক্স্যাক্টলি তাই। মানে কত কি হতে পারে, মানে তার বান্ধবী, আনিসুল হকের স্ত্রী মারা গিয়েছিলেন, তারপর তার বান্ধবী হয়েছেন, এবং এই বান্ধবীর ফোনে আইন মন্ত্রণালয় এবং দেশের বিচার বিভাগ চলতো। আমি একটু পড়ি যদি। আনিসুল হকের ওই বান্ধবীর নাম তৌফিকা করিম। এই জুটি 10 বছরে অবৈধভাবে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তৌফিকার সিন্ডিকেট আইন মন্ত্রণালয়ের সব কিছু নিয়ন্ত্রণ করত। প্রতি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগে 100 কোটি টাকার বাণিজ্য করেছে সিন্ডিকেট। অবৈধভাবে অর্জিত টাকা পাচার করেছে কানাডা সহ অনেক দেশে। কে কি করেছে, কোথায় গেছে, এগুলো ডিটেইলড আছে এবং কিভাবে হয়েছে, মানে এই রিপোর্টটা যে কেউ একটু দেখে নেবেন। কিন্তু আমি একটা জায়গায়, মানে বিভিন্ন সাবহেডিং এরকম মন্ত্রণালয় চালাতেন তৌফিকা, ইয়াস, ওই আইনজীবী যার কথা বললাম, তিনি টিভি টক শোতে একদম ক্লিয়ারলি বলেছেন কোথায় মামলা কেমন হবে, কে জামিন পাবে, কে পাবে না, কোন মামলার রায় কি হবে যদি সেটা গুরুত্বপূর্ণ হয়, সেগুলো ঠিক করতেন। যে আর ওই যে বললাম বিচারক নিয়োগ টিয়োগ সব তো আছেই, একটা নিয়োগ বাণিজ্য আছে। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য এখানে আছে, একটা সাবহেডিং, বসুন্ধরার আনভিরকে রক্ষা। বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকেও রক্ষা করে এই জুটি। গুলশানের চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে আনিসুল তার বান্ধবী তৌফিকার বিরুদ্ধে। বিপুল অর্থের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভার আনভির সহ 8 জন। মামলার রায় পরিবর্তন, আসামির জামিন, নিয়োগ ইত্যাদি ইত্যাদি তো হয়েছেই। আমরা নিশ্চয়ই মামলাটার কথা মনে করতে পারবো যেখানে একজন অভিযুক্তকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, তার মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মানে এই ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছিল। এবং এটা সেই বসুন্ধরা গ্রুপ যার মালিক এই আনভিরের বাবা। তার কিছু বক্তৃতা পাওয়া যায় শেখ হাসিনার সাথে তিনি কিভাবে আছেন, কিভাবে থাকতে চান, সেসব বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। তো আওয়ামী লীগের অলিগার্কদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রুপটা, আমাদের মনে রাখা উচিত হবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, তাদেরকে ধরার পর আমাদের উচ্ছ্বাস আছে, আমাদের ট্রোল আছে, কারণ তারা যেভাবে ধরা পড়েছেন। জনাব সালমান এফ রহমানের দাড়ি নেই, ওনার এই বিরাট দাড়ির কারণে তিনি দরবেশ বলে এক ধরনের নিকনেম পেয়েছিলেন। সেই দাড়ি নেই, চুল উনি কালার করে কালো করেছেন, লুঙ্গি পরে আছেন। আনিসুল হকের ক্ষেত্রে ব্যাপারটা তাই, দুজনের হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। বিরাট ক্ষমতায় থাকা, বিরাট হ্যাডাম দেখানো দুই ব্যক্তি এই লুকটা আমাদেরকে শান্তি দিচ্ছে, দেয়ার কথা। আজ তাদের এই জায়গায় এসে পৌঁছেছে। কেউ কেউ মনে করছিল এদের কোনোদিন কিছু হবে না এই দেশে, বাট ইট হ্যাপেন্ড। তাদেরকে নিয়ে আমরা ফান করছি, ট্রোল করছি, নানান কিছু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীরা অটোমেটিক্যালি ধরা খাওয়া শুরু করেছে। আর যারা আছে আত্মগোপনে, তারা কি দেশের বাহিরে নাকি দেশের ভেতরেও কোথাও লুকিয়ে আছে? দেশের ভেতরে গোপন আস্তানায় এমপি মন্ত্রীরা লুকিয়ে আছেন, এ সম্পর্কে ভয়াবহ তথ্য জানবো আমরা এই রিপোর্টে। একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, শেয়ার করেন। আর আমি একজন সাবেক আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী হিসাবে আমি দাবি করছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মিনিমাম 300 বার ফাঁসি দিতে হবে। কতবার? 300 বার। ফাঁসি দেওয়ার আগে তার শরীরে ওই পরিমাণ বুলেট ঢুকাইতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়া যত পরিমাণ বুলেট এই দেশের নিপীড়িত জনতার প্রতি ঢুকছিল, যে একটা বুলেট ঢুকলে কেমন লাগে। এবার আসুন ভিডিও ফুটেজটা দেখি যে কেন আমি আসলে আজকে নিজের মুখ দিয়া এই কথাগুলো বললাম। চলুন শুনি। গুলি করে করে লাশ মামলা আছে, কিন্তু গুলি করলে মরে একটা, আমার তো হয় একটা একটাই যায়, বাকি যায়। এই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার কিছু। আমার ব্রেক ছিল, আমি এমন দৃশ্য দেখার পর কোন মানুষের দল করি আমরা ঠিক আছে, কিন্তু এই ধরনের ঠান্ডা মাথার খুনি যারা ক্ষমতাকে ধরে রাখার জন্য আমাদের এই রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে একটা
কিলারের ভূমিকায় রাজপথে নামাই দিছে। আর যখন পাশে থাকা সেই পুলিশ অফিসার কথাগুলো বলছিল, আর সাথে থাকা একজন রানিং নাও সে সচিব আছে, সেও শুনতেছিল, এরা কিন্তু এখনও আছে রানিং। হ্যাঁ, এদেরকে সবগুলোকে বরখাস্ত করে জেলে পুরাইতে হবে। আর আসাদুজ্জামান খান কামাল সম্ভবত দেশ ছেড়া পালাইছে। আর যদি পালাইতে না পারে, আমরা শুনেছি আজকে সেনাপ্রধানের বক্তব্য, অনেক মানুষকে তারা নিরাপত্তা দিয়ে রাখছে, মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় দেওয়া হবে। অলরেডি কিন্তু খেলাটা শুরু হয়েছে। আপনি চিন্তা করেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কালামাগুরের মতন পয়সা কামাইছে ভাই, তার বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির খবর আসছে, আমরা দেখলাম যে কারওয়ান বাজার থেকে নাকি 1.5 কোটি টাকা মাসে নিত না, প্রতিদিন জানে নিত। বিভিন্ন জায়গায় পুলিশের পদায়নকে কেন্দ্র করে তার বিশাল সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল। আচ্ছা, ওইটা করছে মানলাম, এটা করছে বাংলাদেশের মন্ত্রীরা, এগুলোই করে, এরা চুরি চোট্টামি করে, কিন্তু মানুষের জীবন নিয়ে, তার মানে পুলিশ বাহিনী যে আজকে খেপছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি, পলিটিশিয়ানদের প্রতি, আমরা ভাবছিলাম একরকম, কিন্তু এখন দেখতেছি এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাহলে এই পুরা হত্যাকাণ্ড ঘটছে। আপনি দেখেন যে তার আন্ডারে এই সেক্টরগুলো ছিল। একজন পুলিশ বলতেছে যে গুলি করি, মরে, একটা মরলে আর 10টা আসে, ভয় পায় না, এটাই তো আতঙ্ক। আর সে বসে বসে ভিডিও ফুটেজ দেখতেছিল। এইটা কখনোই মাইনা নেওয়ার মতন সুযোগ নাই। আমরা যে দলই করি না কেন, দল বেচা যারা আমরা ভাত না খাই, দল বেচা যারা আমরা সুযোগ সুবিধা না নেই, দলের নাম ভাঙাইয়া চান্দাবাজি না করি, তারা কিন্তু এই কথাগুলা বলার মতন সৎসাহস রাখি। আসাদুজ্জামান খান কামাল, তিনি আমাদের কুমিল্লার কলঙ্ক। আজকে একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে এগুলা পারে? তা আমরা দাবি করব যে এরা পৃথিবীর যেই দেশে পালাই যাক, যেই দেশেই, সেই দেশের সাথে ডক্টর ইউনূসের রিলেশন ভালো আছে, এদেরকে ওই দেশের মাধ্যমে কূটনৈতিকভাবে এদেরকে বাংলাদেশে আনতে হবে। আর একটা একটা করে বুলেটের হিসাব, তার এই কালামাগুরের মোটা শরীর তো, একটা একটা করে বিধা দিতে হবে। আমি এটা মানতে পারি নাই, রাজনীতি করি আমরা, দল করি, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সামনে আসার পরে কোনোভাবেই ওই তেলবাজি করে আমার নেতা তমক এইগুলা করার টাইম নাই ভাই। এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত যারা, তাদেরকে এতবারই ফাঁসি দিতে হবে যতবার মানুষগুলা মারা গেছে, যতগুলা মায়ের বুক খালি হয়েছে। ক্ষমতার মসনদে বৈশা টাকা পয়সা সহায় সম্পত্তি কামাইয়া মানুষের রক্তের উপর দিয়া হারামি সেই লেভেলের এরা। মানে ঘৃণা হচ্ছে প্রচণ্ড কিছু কিছু মানুষের যখন এই আমলনামাগুলো সামনে আসছে। দুর্নীতি সবাই করে, কিন্তু মানুষের জীবন নিয়ে এই খেলা খেলার সুযোগ নাই। কঠিন বিচার হতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।